ওয়েলকাম টু মেঘালয়। পেছনে পুরো মেঘ আর আমরা পুরো মেঘের রাজ্যে, তাই তো? 5 মিনিটের ভিতরে পুরো মেঘে ঘিরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে সূর্যের আলো ছিল, এখন পুরো 5 মিনিটে মেঘে ঘিরে গেছে। দি স্কটল্যান্ড অফ দি ইস্ট, হ্যাঁ একদমই ঠিক। এত সুন্দর প্রকৃতির চাদর মোড়া জায়গাটি এককালে ব্রিটিশরা নাম রেখেছিলেন দি স্কটল্যান্ড অফ দি ইস্ট, যার যথার্থতা সত্যিই রয়েছে। আগের ব্লগটিতে তোমাদের দেখিয়েছি কিভাবে আমরা এখানে এসেছি, কোথায় আছি আর কিভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। আর এই ভিডিওতে রইল মেঘালয়ের এমটিডিসি বাস সার্ভিস ধরে কিভাবে আমরা একটা দিন প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে এক্সপ্লোর করেছি, তাও আবার খুবই কম খরচে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিশান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের ডে 3 জার্নি শুরু হতে চলেছে এবং আজ থেকে ফাইনালি আমরা শিলং ঘোরা শুরু করছি। দুদিন অসুস্থতার জন্য সেরকম কোথাও বেরোনো হয়নি। আজ থেকে আমরা বাস সার্ভিস বুক করেছি এবং এখানকার বাস সার্ভিসের থ্রুই আমরা আজকে প্রথম দিনটা শিলংয়ের সাইট সিন ঘোরা শুরু করছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 7টা। 8:15-র ভিতরে বাস সার্ভিসের ওখানে রিপোর্টিং টাইম আছে, তো ওখানে পৌঁছতে হবে। আমরা একটু আগে থেকে রেডি হলাম, কারণ আমরা যাওয়ার সময় একটু টিফিন করে যাবো, কারণ ওখানে নো ব্রেকফাস্ট লেখা ছিল। তো বেরোনো যাক, রাস্তা যেতে দেখছি কোথায় কি দেখছি না দেখছি সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আরেকটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। হোটেল থেকে বেরিয়ে পুলিশ বাজারেই আমরা আগে টিফিন করে নিলাম এবং তারপরে হেঁটে হেঁটে রওনা হলাম বাস সার্ভিসের অফিসে। আজকে আমাদের অনেক কম সময় লাগলো হেঁটে আসতে। হোটেল থেকে বেরিয়ে টিফিন করে আমরা প্রায় পৌঁছে গেছি, আর সামান্য আর 2-3 মিনিট লাগলেই আমরা পৌঁছে যাবো বাস সার্ভিসের অফিসে। চলো, এতক্ষণ তো ঢালে নেমে আসছিলাম, এবার উঁচুতে উঠতে হচ্ছে। এত সুন্দর এখানকার রাস্তাঘাট, শুধু এই ভিউটা একবার দেখো, এদিকে ভিউটা একবার দেখো। এত সুন্দর পাহাড় কেটে কেটে হয়েছে না, দেখো স্টেপ বাই স্টেপ নেমেছে, দেখেছো? এত সুন্দর ভিউ, সারাদিন হাঁটলেও কোনো সমস্যা নেই। চলো আমরা এগোই এবারে। পৌঁছে গেছি এবার, আশা করছি বাস আমাদের এটা হবে। আমরা এখন বাস সার্ভিসের ভেতর বসে আছি, মানে যেখান থেকে আমরা বাস ধরবো, অ্যাকচুয়ালি যে বাসটা বুক করা হয়েছিল। এখন বাজে 8টা, আরও 15 মিনিট হাতে সময় আছে। তাদের অফিস খোলেনি, তাই আমরা এখানটা ওয়েট করছি। আর আমার পেছনে যে বাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু পুরোটাই কাঠের বাড়ি, সেখানটা কিন্তু আমরা বসে আছি এখন। আরও একটা ভালো ব্যাপার বলি, যখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম তখন পুরো ঝলমলে রোদ ছিল, এখন টিপটাপ করে বৃষ্টি পড়ছে। মানে মেঘালয়ের একদম পারফেক্ট ওয়েদার, মানে রোদ মেঘ বৃষ্টি, এই যে তিনটা একদম মিশিয়ে আমরা কিন্তু একদম বিন্দাস মস্তি করছি আর কি। ভালো ওয়েদার পেয়েছি, ঠান্ডা বেশ ঠান্ডাও আছে। আমরা সোয়েটার পরিনি, আমরা বুঝতে পারিনি তো, প্রথমে রুমে ছিলাম তো সোয়েটার আমরা ক্যারি করছি, যদি প্রয়োজন হয় অবশ্যই পরে নিতে পারবো। তবে একটা কথা বলে রাখি, ছাতা কিন্তু অবশ্যই সঙ্গে রাখো, যখন তখন বৃষ্টি হতে পারে। আমি এবার বাসে উঠি, আগে রিপোর্টিং করাই, তারপরে বাসে উঠি, দেখি কোথায় যাওয়া যাচ্ছে আজকে। আমাদের বাস নাম্বার হচ্ছে 6697। 8:15 যেরকম চেকিং করতে হতো সেইভাবে আমাদের চেক করে বাসে উঠতে হবে। এই হচ্ছে তার টিকিট, আর এখানটা হচ্ছে 6697 বাসের নাম্বার। এরপরে জার্নিটা কিন্তু আমাদের শুরু হবে একদম বাস থেকে। বাসে উঠতেই আমাদের গাইড প্রথমেই আজকের ট্যুর প্ল্যান সম্বন্ধে আমাদের একটা আইডিয়া দিয়ে দিল। তোমাদের তো বলাই হয়নি আজ আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, তো পাশে আমি অ্যাটাচ করে দিলাম, এখানে তোমরা দেখে নিতে পারো আজকের ডেতে আমরা কোথায় যাচ্ছি। এরপর বাস চলতে শুরু করলো এবং আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ক্যাথেড্রাল চার্চে। মেরি হেল্প অফ খ্রিস্টানদের ক্যাথেড্রাল হলো ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থিত একটি ক্যাথেড্রাল। এটি শিলংয়ের রোমান ক্যাথলিক আর্চ ডায়োসিসের ক্যাথেড্রাল গির্জা। এটি পূর্ব খাসি পাহাড় এবং রিভই জেলা জুড়ে বিস্তৃত, যেখানে 43টি গির্জা জেলা বা প্যারিশ রয়েছে। 85 বছরেরও বেশি সময় আগে নির্মিত এই ক্যাথেড্রালটি শিলং আর্চ ডায়োসিসের 3,42,169 জনেরও বেশি ক্যাথলিকদের উপাসনার প্রধান স্থান।
পুরো চার্চটি ঘুরে দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন শিলং পিক ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো শিলং শহরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে পৌঁছেই প্রথমে আমাদের কেটে নিতে হবে টিকিট, কারণ এখানে বাইরের কোনো বাস বা বাইরের কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। এটি একটি আর্মি বেস এরিয়া, তাই এখান থেকে এদের নির্দিষ্ট কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলো করে আমরা ভেতরে যেতে পারি। 4 সিটার গাড়ি ভাড়া পড়লো আমাদের 200 টাকা এবং এখানকার ভিউ পয়েন্টের জন্য এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা। প্রসঙ্গত বলে রাখি, এখানে প্রবেশের জন্য আইডি প্রুফ লাগবে, যেটি চেকিংয়ের সময় ওরা দেখবে, এবং এখানে বিদেশিনীদের কিন্তু প্রবেশ নিষেধ। সুন্দর ভিউ পাওয়ার জন্য এখানে রয়েছে 2টি ওয়াচ টাওয়ার, তাই ভাবলাম ওপর থেকেই ভিউটা দেখা যাক। আমরা ফার্স্ট টাইম যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে আরো উপরে যাচ্ছি, সেখান থেকে শিলংয়ের ভিউ পয়েন্টটা কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। তাহলে চলে আসুন। পৌঁছে গেছি শিলংয়ের পিক পয়েন্টে, যেটা হচ্ছে কিন্তু আর্মি বেস্ট এরিয়া। আমরা যখন ওইখানে প্রবেশ করলাম তখন কিন্তু কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ নেই, কারণ এই জায়গাটা ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে আছে। কিন্তু ভেতরে প্রবেশ করার পরে এই জায়গাটার ভিউ দেখার জন্য এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ড্রোন ওড়ানো অ্যালাউ নেই। তো প্রবেশ করেই প্রথমে অনেকেই আসার সময় শুনছিলাম যে জায়গাটা দেখা যায় না, কুয়াশায় ঢেকে থাকে, কিন্তু লাকিলি এটা হচ্ছে ওই ভিউ। যেই ভিউর জন্য কিন্তু আমরা এখানটা এসেছি, কিন্তু আমরা কিন্তু পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা জাস্টিস করতে পারছে, চেষ্টা করবো ক্যামেরাতে আরো ভালো করে দেখানোর জন্য। আর এটাই হচ্ছে শিলং এর সবথেকে টপ পয়েন্ট। এখান থেকে পুরো শিলং শহরটাকে পুরো দেখা যায়। খুবই সুন্দর লাগছে। মানে চোখে না দেখলে জায়গাটার মাধুর্য ততটা বোঝা যাচ্ছে না। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছি জানি না, চেষ্টা করছি ভালো মতো করে দেখানো। আর সবাইকে বলবো যেন একবার হলেও শিলংয়ে এসে ঘুরে যেও, তোমাদের খুবই সুন্দর লাগবে। এখানে গান ফায়ারিং প্র্যাকটিস চলছে, তো সেজন্য আমরা একটু আটকে গেছিলাম না ওখানে। যতক্ষণ প্র্যাকটিস চলছিল তখন কিন্তু আমাদেরকে ওখানে মানে গাড়ি স্টপ করে দেওয়া হয়েছিল। তারপরে যখন ওটা অফ হলো তখনই আমরা ঢুকতে পারলাম। বেশ দারুণ আর্মি ফোর্সের মধ্যে দিয়ে ঢুকলাম। আইডেন্টিটি প্রুফ লাগছে এখানে, তো প্রুফ নিয়ে অবশ্যই সবাইকে আসতে হবে। যে কোনো আইডেন্টি প্রুফ হলেই হবে। হ্যাঁ, যে কোনো আইডেন্টি প্রুফ হলেই হবে। এখন যেখানে দাঁড়িয়েছে সেটা কিন্তু একটা টাওয়ারের মতো আছে, যেটা পিক পয়েন্টটাকে পুরোটা ভালো করে দেখার জন্য। ঠিক একই রকম ভাবে ওখানেও একটা টাওয়ার পয়েন্ট আছে, সেখানে কিন্তু বাইনোকুলার আছে। বাইনোকুলার দিয়ে কিন্তু তোমাদের ওখানে নিচের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যায়। একটু আগে তোমাদের বলছিলাম যে এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে এই জায়গাটা। তো সাইডে গান ফায়ারিং চলছে, আশা করছি সাউন্ডটা হয়তো তোমরা কিছুটা শুনতে পাবে। যতক্ষণ গান ফায়ারিং হচ্ছিল ততক্ষণই কিন্তু আমাদের গাড়িটা ওখানে স্টপ করে দেওয়া হয়েছিল, তারপরেই আমরা আসতে পেরেছি। কিন্তু আজকের ওয়েদার একেবারে ক্লিয়ার, মানে একদম ভিউ ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি। আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ ভিউটা একদম ক্লিয়ার। এখান থেকে এই পোশাকগুলো ভাড়া পাওয়া যাচ্ছে। এই পোশাকগুলো পরে এখানে ফটো নেওয়া যাবে পাহাড়ের সঙ্গে। কিন্তু আমরা এবার আর ওই পোশাকগুলো ভাড়া নিলাম না, আমরা এমনিই জায়গাটা এনজয় করলাম। কিন্তু অনেকেই আছে যারা ভাড়া নিচ্ছে এবং ভাড়া নিয়ে ফটোগ্রাফি করছে। পাহাড়ের ওপরে এসে খাওয়া দাওয়া করার মতো সমস্ত দোকান আছে। ম্যাগি, চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, সব ধরনের খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। এছাড়াও কেনাকাটা যদি কেউ করতে চাও তাহলেও এদিকে শীতের বিভিন্ন ধরনের পোশাক, ফুলের ঝুড়ি, সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। মানে পিক পয়েন্টে এসেও এগুলো পাওয়া সত্যি খুব ভালো ব্যাপার। সুন্দর, খুবই সুন্দর। আরও একটা জিনিস দেখাই, গাড়ি আমাদেরকে এসে কোথায় থামালো। আমরা এসেছিলাম এই দিক থেকে এসে গাড়িগুলো এখানেই থামছে, এখানেই আমাদেরকে নামিয়ে দিচ্ছে, আবার এখান থেকে আমাদেরকে পিক আপ করে পয়েন্টে গিয়ে পৌঁছে দেবে। আমরা এটা সেকেন্ড প্লেস ভিজিট করলাম আজকের মতো। চার্চে গিয়েছিলাম, এটা সেকেন্ড প্লেস। এরপরে আমরা নেক্সট কোথায় যাই ওটা বাসে উঠলে জানতে পারবো, আবার ওরা বলে দেবে। এবং ওনারা খুব হেল্পফুল, যারা বাসে আছে সবকিছু বলে দিচ্ছে, ডিটেলসে টাইম দিয়ে দিচ্ছেন, তো কোনো অসুবিধা হচ্ছে না। এক একটা স্থানে আমরা মোটামুটি ভালো মতোই সময় পাচ্ছি যাতে সুন্দরভাবে ঘুরে দেখি। গাড়িতে উঠে আবার রওনা হলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। তবে যাওয়ার সময় চোখে পড়ল সুবিস্তৃত চা বাগান। যদিও আমরা বাসে করে যাওয়ার সময় চা বাগানে আর বাস থামেনি,
কিন্তু আমরা এর পরবর্তী পর্যায়ে তোমাদের দেখাবো। এই চা বাগানের ভেতরে আমরা গিয়েছিলাম, যার একটা ডিটেলস ভিডিও আমরা করেছি, তো ওটা নেক্সট পার্টে আমরা শেয়ার করব। শিলং পিক পয়েন্ট শেষ করে এখন আমরা দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট ফলসের সামনে। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এখন আমরা যেখানে এই ফলসের মোট 3টে স্টেপ আছে, তার মধ্যে প্রথম স্টেপে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং ভিউটা তোমাদেরকে একবার দেখাই। একবার সরে যাও শুধু হালকা করে। এটা হলো ফার্স্ট ভিউ। এর তলায় আবার 2টো স্টেপ আছে, সেই 2টো স্টেপ আমরা নিচের দিকে নামবো। যতটুকু খবর পেলাম, হাতির মতো বিশাল একটা পাথর এখানে ছিল, যেটা ঝড়ে বা বন্যায় নষ্ট হয়ে গেছে। আর এই এলিফ্যান্ট ফলসের নামটা ইংরেজদের দেওয়া, অনেক পুরনো ফলস। তো এটা হচ্ছে ফার্স্ট ভিউ। তো চলো এবার সেকেন্ড এবং থার্ড ভিউর দিকে যাওয়া যাক। প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্যটি দেখার জন্য বহু মানুষ এখানে প্রতিদিন ভিড় করেন। তবে বলে রাখি, এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, পার হেড 100 টাকা। সেকেন্ড স্টেপে পৌঁছে গেছি। সেকেন্ড স্টেপ ভিউ। এখানে একটা ব্রিজ মতো আছে, যার এদিক থেকে ঝর্ণাটা এসেছে এবং ঝর্ণাটা এই ব্রিজের নিচ দিয়ে গিয়ে এদিকটা নেমেছে। এটা হচ্ছে সব থেকে শেষ 3 নম্বর স্টেপ। ওই ওপর থেকে নিচের দিকে নেমেছে, আর ঠান্ডা জল এবং পুরো স্বচ্ছ জল। জলটা একবার দেখাও, নিচের দিকে জলটা একবার দেখাও, পুরো স্বচ্ছ কাঁচের মতো জল। এলিফ্যান্ট ফলসে এসে সত্যি খুব ভালো লাগলো। ঠান্ডা জল একদম, অনেকে পা ভেজাচ্ছে, অনেকে আবার কিছুটা নেমেও যাচ্ছে, কিন্তু আমরা নামিনি ওরকম ভাবে। পুরোটা জঙ্গলে ঘেরা, কোথাও কোথাও পাহাড়ের গা বেয়ে ঠান্ডা ঠান্ডা জলের ফোঁটাও নিচের দিকে পড়ছে, যেটা গায়ে পড়লে সত্যি খুব ঠান্ডা লাগছে। আর একটা জিনিস হচ্ছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক ভীষণ পরিষ্কার, প্রত্যেকটা জায়গায় ঝুড়ি ডাস্টবিন দেওয়া রয়েছে যাতে নোংরা কেউ না করতে পারে। খুব সুন্দর। সত্যি বলছি, জায়গাটা দেখে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। হাঁপিয়ে গেছি পুরো। মানে নিচে নামতে যতটা সহজ, ওঠার সময় সিঁড়ির স্টেপ গুলো এতটাই হাই, উঠতে উঠতে মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল, এমন অবস্থা। তবে একটা কথা বলতে পারি, এখানটা শুধু দারুণ অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। সুন্দর সুন্দর জায়গা দেখার আছে, যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, কিন্তু তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু দেখাবো। ঠিক আছে, দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। ঠিক আছে, আবার নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে। একদম। গাড়ি এগিয়ে চললো পরবর্তী লোকেশনে, আর যেটি হলো উমিয়াম লেক ভিউ পয়েন্ট। এই উমিয়াম লেকের ডিটেলস ভিডিও রয়েছে আমাদের মেঘালয় সিরিজের প্রথম পর্বে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চেক করতে ভুলো না যেন। আমাদের পরবর্তী লোকেশন ছিল ডন বস্কো মিউজিয়াম, যেটি শুধু মেঘালয় নয়, পুরো নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যতম এক আকর্ষণীয় মিউজিয়াম। এটি মূলত উত্তর পূর্ব ভারতের শিল্প সংস্কৃতি জীবনযাত্রাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। মোট 7 তলা বিল্ডিং, প্রতিটি ফ্লোরেই রয়েছে আলাদা আলাদা থিম। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা এবং স্টুডেন্টদের জন্য 50 টাকা। ভালো করে ঘুরে দেখতে মিউজিয়ামটি প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই কিছু ফটো শেয়ার করলাম।
মিউজিয়ামটির টপ ফ্লোরে রয়েছে স্কাই ওয়াক, যেখান থেকে হেঁটে পুরো শিলং শহরটার একটি সুন্দর ভিউ দেখা যায়। পুরো একদম পিক পয়েন্টে আমি গেছিলাম, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। হালকা একটা ভিডিও নিয়েছি, সময় খুব কম তাই ডিটেলসে মানে কথা বলে ওভাবে ফটো বা ভিডিও নিতে পারিনি। মোটামুটি একটা ভিডিও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর বুঝতেই পারছো পেছনের রাস্তাটা কত সুন্দরভাবে আসছে। তো এখন আমি নিচের দিকে নামছি। এই দেখো দূরে দেখো পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ জায়গা, ঠান্ডা খুব। ডন বস্কো মিউজিয়ামটি শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশন শিলং গল্ফ কোর্স। তবে দুর্ভাগ্যবশত পৌঁছতে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, তাই বাস আর আমাদের ওখানে নামায়নি, জানলা দিয়ে উঁকি ঝুঁকি দিয়ে দেখতে হলো। এটি হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড বিগেস্ট গল্ফ কোর্স ইন দ্য ওয়ার্ল্ড, আর দূর থেকে দেখতে সত্যিই দুর্দান্ত লাগছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরদিশান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু সকালটা শুরু করেছি গরম গরম আলু পরোটা তরকারি দিয়ে, খুবই সুন্দর লাগলো। আজ আমাদের মেঘালয় ট্রিপে ডে 4 এবং আমরা যে বাস সার্ভিস করে ঘুরতে যাচ্ছি ওটা হচ্ছে ডে 2। আজ আমরা যাচ্ছি চেরাপুঞ্জি সাইডটা। চেরাপুঞ্জিতে পরপর অনেকগুলো জায়গা দেখার আছে, তার মধ্যে আজকে 7 সিস্টার ওয়াটারফল আছে, আর অনেক কিছু আছে, সব কি বলে দেবো? একটু সাসপেন্স থাক, একটু সাসপেন্স থাকুক। ঠিক আছে, তো আমরা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ঘুম ভাঙতে স্বাভাবিক দেরি হয়ে যাচ্ছে, আর প্রচুর পরিশ্রমও হচ্ছে সারাদিন বাসে করে ঘুরে ঘুরে একটা জায়গা দেখা। তো ঘুম থেকে উঠেই স্নান টান করে আমরা টিফিন খেয়ে আলুর পরোটা এবং তরকারি। এখানকার তরকারির একটা বিশেষত্ব হলো তরকারিতে কিন্তু তেল মশলা একেবারেই নেই, কিন্তু ঝাল, ভীষণই ঝাল, টেস্টি, খুবই টেস্টি, কিন্তু তেল মশলা একদমই নেই। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে এখন বাস সার্ভিস অফিসে এসে আমরা আমাদের মানে নামটা লিখিয়ে দিয়েছি, কোন গাড়ি যাবে আমাদের গাড়িটার নাম্বারও নিয়ে নিয়েছি, পেয়ে গেছি। তো চলো এবারে আমরা বাসে উঠি, এবার একটা একটা করে স্পট যাবো আর তোমাদেরকে দেখাবো। আশা করছি আমাদের মেঘালয় ট্রিপ তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শুধু। হ্যাঁ, আর যারা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের কেমন লাগছে তোমার। আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, মানে আমি এতদিন ক্যামেরার পেছনেই থাকতাম, কিন্তু প্রথমবার ক্যামেরার সামনে এসে একটু তো নার্ভাস ফিল হচ্ছেই, বাট ওর জন্য কিছুটা সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, পারবে, কেন পারবে না। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো বাদবাকি ট্রিপে এবার দেখা হবে। একদম। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মাওডাক ডাম্পিং ভ্যালি ভিউ পয়েন্ট। এই উপত্যকাটি মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চমৎকার উদাহরণ। এটি ডুয়ান সিং সিএম ব্রিজ ভিউ পয়েন্ট নামেও পরিচিত। মেঘালয়ের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এটি চেরাপুঞ্জি থেকে 24 কিলোমিটার দূরে এবং শিলং থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। উপত্যকাটি সবুজ পাহাড় এবং গভীর গিরিখাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখায়। মাওডাক ডাম্পিং ভ্যালি, এতদিন বইয়ের পাতায়, জিওগ্রাফি বইয়ের পাতায় যে দৃশ্যগুলো দেখেছি বা যে ভিউটা দেখেছি, আজকে সামনে থেকে ওই ভিউটা দেখছি, অসাধারণ লাগছে। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে জানি না, কিন্তু চোখের সামনে দেখলে বোঝা যাচ্ছে সত্যিই স্বর্গের মতো লাগছে পুরো। যে ভ্যালিটা তোমাদেরকে দেখালাম তার ঠিক অপোজিট সাইডের ভিউ হচ্ছে এই পাহাড়টা, মানে সামনে ভ্যালি আর তার উল্টো দিকে হচ্ছে এই পাহাড়টা। আর হ্যাঁ, ওই ভ্যালিতে কিন্তু জিপ লাইনিং এরও ব্যবস্থা আছে, অনেকেই জিপ লাইনিং এ করছে, কিন্তু আমরা আর করলাম না। অসাধারণ দৃশ্য, একদিকে ভ্যালি একদিকে এভাবে পাহাড়। আর সত্যি বাইকে এলে কিন্তু এখানকার সৌন্দর্যটা আরো বেশি হ্যাঁ, উপভোগ করা বাইকে যায়। এলে অ্যাকচুয়ালি সামনে থেকে দেখা যায়, তো তো দৃশ্যটা আরো সুন্দর লাগে। প্রচুর ভিড়, প্রচুর পর্যটক এসেছেন, কিন্তু সত্যিই সুন্দর। তো তোমরা প্রত্যেককে কিন্তু ঘুরে যেতে পারো এখানে। হ্যাঁ, এখানে এলে অবশ্যই এই স্থানটা একবার ভিজিট করো, ভালো লাগবে। বেশ ঠান্ডাও আছে, কিন্তু সোয়েটার ক্যারি করাটা দরকার, তাই না? একদম। ঠিক আছে, চলো নেক্সট কোথায় যাই, নেক্সট ডেস্টিনেশন দেখাচ্ছি। একদম। আমাদের সিট ছিল ওখানে, ওখানে ছিল। আমরা ভালো ভিউ পাওয়ার জন্য এখানে হাজির, একদম লাস্টে। চলো দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে। নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা একটা কেভ, উচ্চারণটা ঠিক করতে পারছি না, তাও মাউসোয়াই কেভ। আমি লিখে দেবো স্ক্রিনে।
তো এখানে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট চুনাপাথরের গুহা, এর ভেতর ঢুকতে হবে, টিকিটও কাটতে হবে। আগে টিকিট কেটে নিই, তারপর ভেতরে গিয়ে বলছি। চলো বাদবাকিটা ভেতরেই ভেতর দেখছি। এখানে প্রবেশ মূল্য পড়ল প্রতিজন 20 টাকা। মেঘালয়ের অন্যতম দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য চেরাপুঞ্জির কেন্দ্রস্থলে অবস্থিত মাউসমাই কেভ। আমাকে বলতে যে একটু ডাউনে যেতে, কারণ হাইট আছে তো, ওই জন্য ডাউনে যেতে হবে। চেরাপুঞ্জি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত 150 মিটার বিস্তীর্ণ এই গুহা মেঘালয়ের প্রাচীন ভূতাত্ত্বিক সৌন্দর্যের একটি ঝলক মাত্র। একবার দেখো ভেতরটা। এগুলো হচ্ছে সব স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট চুনাপাথর দিয়ে গুহাটা তৈরি। ভেতরে টপ টপ করে জলও পড়ছে। চলো ভেতরে প্রবেশ করি। ওপরটা দেখো, পাথরটা দেখো। গুহার মধ্যে পাথরের গা বেয়ে ফোঁটা ফোঁটা জল পাহাড়ের ছাদ থেকে বেয়ে বেয়ে নতুন নতুন নকশা খোদাই করে প্রকৃতি মাতার শৈল্পিক উপস্থাপনাকে স্থান দিয়েছে এখানে। ফাঁকাতে, উঁচুতে নয়, মানে ভেতরেই আছি। পাথরগুলো দেখো সমান ভাবে, একদম সুন্দর না? দেখো একবার, পুরো সমান ভাবে, যেন কেউ মানে পালিশ করে দিয়েছে এরকম মনে হচ্ছে। ঢুকেছি ভয় ভয়ে, কিন্তু না ঢুকলে পুরোটাই মিস করতাম। অনেকে একদম কষ্ট হলে অনেকে ভয় পেয়ে বেরিয়ে যাচ্ছিল, ভাবলাম হয়তো সত্যি ভয়ের ব্যাপার, না ঢুকলে সত্যি মিস করতাম। ও আমাদের কাছাকাছি তো, বাইরে সিঁড়ি আছে, অসুবিধা নেই। মাথা দেখে এবার ফাইনালি বাইরে যাচ্ছি। চলো, জল আছে। ফাইনালি এসে গেছি। ফাইনালি কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স, কেভের মধ্যে এই ফার্স্ট টাইম। অসম। এতদিন যতগুলো ট্যুর করেছি তার মধ্যে এটা বেস্ট। এইটা এখনো দারুণ। হ্যাঁ চলো। এটাও দারুণ লাগছে, এই ব্যাকগ্রাউন্ডটা, তার সঙ্গে তোমার জামাটাও ম্যাচিং হয়ে গেছে, দারুণ লাগছে। কেভের ভেতরে ঢুকে এলাম বাইরে। না না, তার আগে বলো তো, কেভের ভিতরে যেমন ওয়েদার ছিল, একটা ছিল খুব অন্ধকার, ঠান্ডা ছিল, ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভেজা, জল নয় যদিও, ঝর্ণার জল, পাহাড়ি ঝর্ণার জল পড়ছে টপ টপ করে। আর সবাই যেভাবে ঢোকার সময় বলছিল যে ভেতরে শ্বাসকষ্ট হতে পারে, হাঁটুর ব্যথা যাবেন না, এতটা ভয় নয়, তবে বেশ অ্যাডভেঞ্চার, তাই না? একদম। যাকে এটা আমাদের কমপ্লিট। এবারে নেক্সট ডেস্টিনেশন, কি বলে গেলাম আমি, নেক্সট ডেস্টিনেশন। ঠিক আছে, চলতে থাকে এগুলো, কোনো অসুবিধা নেই। ওকে, তো নেক্সট জায়গায় দেখা হচ্ছে। তাহলে এখন যাবো তো, টাটা। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত এই সেভেন সিস্টার ওয়াটারফল নোহসিংথিয়াং জলপ্রপাত নামেও পরিচিত। এখন আমরা দাঁড়িয়ে আছি সেভেন সিস্টার ওয়াটারফলের সামনে, যেটা হচ্ছে এখানে চেরাপুঞ্জির একটা বিশেষ আকর্ষণীয় দর্শনীয় স্থান বলা যেতে পারে। কিন্তু এটা বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। আমাদের বাস ছেড়েও দিচ্ছিল, মেঘে ঢাকা ছিল, দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে রোদ উঠতে হালকা মেঘ ক্লিয়ার হতে কিছুটা দেখা যাচ্ছে। তো কিছুটা দেখা যাচ্ছে বলে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, হালকা ভাবে দেখা যাচ্ছে। জলপ্রপাতগুলি ভারী বর্ষায় বেশ শক্তিশালী হয়ে ওঠে। বর্ষাকালে এখানে জল, বাতাস এবং কুয়াশার এক নাটকীয় প্রদর্শনী দেখা যায়। কথিত আছে এটি ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের ঐক্যের প্রতীক। এখানে 7টা ঝর্ণা পাহাড় থেকে পড়ে, তাই এর নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। এটা বিশেষ করে বর্ষাকালে ভালো দেখতে পাওয়া যায়, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে তখন ঝর্ণা জলগুলো ভালোভাবে বোঝা যায়। কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই খুব অল্প অল্পই জল পড়ছে। আমি অন্তত দেখতে পাচ্ছি 1 2 3 4
4টে মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাকি 3টে এতটা দেখা যাচ্ছে না। আর পুরোটাই মেঘে ঢেকে গেছে, ওই সাইডটা তো পুরো কালো হয়ে মেঘ ঢেকে এসেছে, ঘন মেঘ এসেছে ওই সাইডটাতে। মেঘ আর কুয়াশা চারদিকে, হ্যাঁ মানে একদম মেঘের মধ্যে আমরা আছি মনে হচ্ছে। সেভেন সিস্টার ওয়াটারফল কমপ্লিট করে আমরা বেরোলাম মাউন্ট ট্রপের উদ্দেশ্যে, যেখানে রয়েছে একটি ন্যাচারাল শিবলিঙ্গ এবং বাংলাদেশ ভিউ পয়েন্ট। এখন আমরা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে মাউন্ট ট্রপ। এই জায়গাটা অ্যাকচুয়ালি মেঘালয় 3টে পাহাড়ের জন্য বিখ্যাত, খাসি, গারো, জয়ন্তিয়া। তো এই জায়গাটা হচ্ছে খাসি হিলসের জন্য বিখ্যাত, কিন্তু মেঘের জন্য হালকা ঢেকে গেলেও এখানে একটা দূরে দেখো বড় রকমের শিবলিঙ্গের মতো পাহাড় আছে। এটা হচ্ছে এখানকার মেন ভিউ পয়েন্ট। এই যে শিবলিঙ্গের মতো পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এখানকার মেন ভিউ পয়েন্ট। এছাড়াও একটু আগে পুরো ক্লিয়ার ছিল, এই 2-3 মিনিটের ভেতর পুরো ঢেকে গেছে। আচ্ছা, এছাড়াও আরো একটা জিনিস দেখাই, ওই দূরে এখন দেখা যাচ্ছে না, এখন কুয়াশার জন্য ঢেকে গেছে। এছাড়াও এই দূরে এখান থেকে 35 কিলোমিটার মাত্র দূরেই বাংলাদেশ বর্ডার। ওয়েদার যদি ভালো থাকতো, ক্লিয়ার থাকতো, তাহলে আমরা এখান থেকেই দেখতে পেতাম, কিন্তু ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। এইখান থেকে হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো একদম আমরা বাংলাদেশ বর্ডারেই দাঁড়িয়ে আছি। তো এটা একটা ভিউ পয়েন্ট ছিল। এবারে এদিকে আস্তে আস্তে করে ঘুরলে দেখতে পাবে, এখান থেকেও পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা এখন বর্তমান এখান থেকে ওই জায়গাটা যাব, ওখান থেকে একবার ভিউটা নেব। সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, মানে মেঘে ঢেকে এসেছে, আবার সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে, দারুণ জায়গা। তো চলো এবার ওই জায়গাটা একবার দেখি গিয়ে। ভেতরের দিকে এগিয়ে গেলে রয়েছে একটি সুন্দর ঝর্ণা। সব মিলিয়ে জায়গাটি বেশ সুন্দর, সবুজ পাহাড়, তার মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে চলেছে নিজের আপন গতিতে। খুব সুন্দর জায়গা। আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি, সেটা হচ্ছে ইকো পার্ক। এটা হচ্ছে চেরাপুঞ্জির ইকো পার্ক। তো এসেই প্রথমে আমরা এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করলাম। এখানে খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। এখানে আমরা নিলাম হচ্ছে ডিম মানে এগ থালি একটা, আর একটা ফিশ থালি একটা। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, দামও খুব একটা বেশি তা বলবো না, মোটামুটি দাম ঠিকঠাকই। দুজন খেলে 300 টাকার মধ্যেই হয়ে গেছে, পাঁপড় ভাজাটা সবই ছিল। তো ভেতরটা এবার আমরা ঢুকতে চলেছি। আর যতটুকু শুনলাম যে সেভেন সিস্টার ওয়াটারফল যে আমরা দেখে এলাম দূর থেকে, এই ইকো পার্কটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের ওপরটা, টপটা। তো ওদিকে কি আছে এখন আমরা যাইনি, এবার আমরা যাব। তাহলে চলো ওপাশটা গিয়ে দেখি ইকো পার্কের ভেতরে কি কি দেখতে পাচ্ছি। জন প্রতি 20 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এখানে। আমরা ওখানে ভেতরে খাওয়া দাওয়া করেছিলাম, বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। ভেতরেও মোটামুটি খাওয়া দাওয়া করার মতো অনেক দোকান রয়েছে। এছাড়াও গিফট আইটেম কেনার জন্য দোকান রয়েছে, পাশে গেস্ট হাউসও রয়েছে, চাইলে তোমরা এখানে এসে থাকতেও পারো। এবারে মেন পয়েন্টে যাই। ওয়াটারফল আমরা যে ওইখানে দেখছিলাম, ওপাশ থেকে দেখছিলাম, তখন পুরো মেঘে হালকা ঢাকা ছিল। এখন কিন্তু আমরা ওই ওয়াটারফলের ওপরে দাঁড়িয়ে আছি, কিন্তু মেঘটা পুরো ঢেকে গেছে, মানে এখন ওপাশ থেকে আর কিছুই দেখতে পাওয়া যাবে না। আর ওই ওয়াটারফলের জলগুলো কোথা দিয়ে যাচ্ছিল সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইখান থেকে এই জলগুলোই ওখান থেকে নামছে, ঝর্ণার আওয়াজও হচ্ছে, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে। মুহূর্তের মধ্যেই প্রকৃতি যেন তার মেঘের চাদর দিয়ে ঢেকে ফেললো আমাদের চারিদিক, যা দেখতে সত্যিই খুব অপূর্ব লাগছিল। সেভেন সিস্টার ওয়াটারফলের ওপরে এসে আমরা হয়তো হিল ভিউ পেলাম না, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুবই ভালো লেগেছে। তো এটা মোটামুটি দেখা আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা নেক্সট স্পটে যাব, জানি না ওটা কি আছে, তো বাসে গেলেই আমরা বুঝতে পারবো, আমাদের গাইডই আমাদেরকে পুরোটা গাইড করে দিচ্ছে। কিন্তু এই প্লেসে এসে এরকম ওয়েদার পেয়ে আমরা রিয়েলি হ্যাপি। তো চলো এবার আমরা নেক্সট স্পটে যাই, নেক্সট স্পটে গিয়ে আবার ভিডিও করছি। বাসে উঠে জানতে পারলাম পরবর্তী ভিজিট স্পটে ওয়েদার ভীষণই খারাপ, যেখান থেকে ভিউ পাওয়াটা আজকে খুব মুশকিল ব্যাপার। কিন্তু তাও সবাই মিলে ঠিক করলাম, যেহেতু বেড়াতে এসেছি অবশ্যই যাব, গিয়ে দেখি ওখানে কি হয়। এটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল।
এবং এই ওয়াটারফলটা এমনই একটা ওয়াটারফল যেটা হাই থেকে একদম পাঞ্চ করে নিচে পড়ছে, মানে একদম ডাইরেক্ট জলটা নিচে একদম পড়ে, হ্যাঁ মানে মাঝখানে মাঝখানে কিন্তু কোনো বাধা পায় না, কোনো রকম কোনো পাথরকে বা কিছু টাচ করছে না, Touch একদম করছে না। ডাইরেক্ট নিচে পড়ছে। কিন্তু ওয়েদার এখন এতটাই এত খারাপ, সুন্দর ওয়েদার যে পেছনেই দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মেঘে ঢাকা। মানে ওয়াটারফলটা দেখতে পাবো কিনা বুঝতে পারছি না, আমরা দাঁড়িয়ে আছি এখনো, তো 30 মিনিট আমরা এখানে ওয়েটও করব। এবার তার মধ্যে যদি এখানকার ওয়েদার কেমন জানো তো, এখানকার ওয়েদার হচ্ছে এই 5 মিনিট আগে ফাঁকা, তো 5 মিনিটের পুরো মেঘ ঘিরে চলে একদম, আসছে। তো এর আগে তো আমরা সেভেন সিস্টার ওয়াটারফলে ছিলাম, তো এখন এখানে এসেছি কিন্তু ওয়েদারটার জন্য একটু মনটা খারাপ করছে, বাট ঠিক আছে। ওয়েদার পাহাড়ে ঘুরতে এসেছি হালকা ক্লিয়ার না, তারপরে কি বলতো পাহাড়ে ঘুরতে এসেছি মানে ওয়েদার তো মেনে নিতে থাকবেই একদম। তো মোটামুটি ওয়েট করি একটুখানি, দেখি কেমন। আর তোমরা সঙ্গে থেকো কিন্তু, পুরো চারিদিকে মেঘে মানে মেঘের মধ্যে আমরা ভেসে আছি, আছি মানে গাড়িও পর্যন্ত দেখা যাচ্ছে না কোথায় রাখা আছে, এমন অবস্থা। যাক একটু ওয়েট করি, দেখি কেমন কি ভিউ পাচ্ছি, যদি পাই অবশ্যই শেয়ার করব। আমাদের লাস্ট স্পট ছিল আজকে, আমরা অনেকগুলোই ভিজিট করলাম বলো, আর 7টা, হ্যাঁ 6-7টা তো হবে ভিজিট করেছি, এবং প্রত্যেকটা স্পটই খুব সুন্দর ছিল। তার মধ্যে বেস্ট কোনটা লেগেছে বলো? আজকের বেস্ট যদি বলো ওই ভ্যালিটা খুব ভালো লেগেছে, যেটা প্রথম দেখেছিলাম। আচ্ছা, আর 2 নম্বর যদি বলো তাহলে ওই সেভেন সিস্টার ওয়াটারফলে যে মেঘটা হঠাৎ করে ঘিরে এলো ওটা আমার কিন্তু বেস্ট লেগেছে কেভ। হ্যাঁ কেভের মধ্যে কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স, কেভটা কিন্তু সত্যিই সুন্দর ছিল, কেভটাও সুন্দর ছিল, তো প্রত্যেকটাই ভালো লেগেছে। এটাও এক ধরনের ভালোই লাগছে, কিন্তু যদি ওই ওয়াটারফলটা ক্লিয়ার হয়ে গেলে ওদেরটা আরো যদি ক্লিয়ার পেতাম তাহলে ভালো পেতাম, আমাদের সমস্যা তোমাদেরকেও দেখাতে পারতাম। কিন্তু দেখো বাবান, তুমি যাই করে নিতে পারো, মানুষের কাছে টাকা থাকলে মানুষ সবকিছুই করতে পারে, হ্যাঁ, কিন্তু প্রকৃতির কাছে মানুষকে সবসময় মাথা নত করতেই হয়, একদম একদম, তাই না? তো মোটামুটি এইটা ছিল আজকে আমাদের লাস্ট স্পট। আজকের দিনটাও আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। তো হ্যাঁ, মাঝখানে আমরা অবশ্য রামকৃষ্ণ মিশন মিউজিয়ামে গেছিলাম, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা ওখানে আর করিনি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে। এরপর আমরা আজকে শিলংয়েই ফিরে যাব, শিলংয়ে ফিরে গিয়ে নেক্সট আজকে সেরকম কোথাও বেরোনোর নেই, কারণ আজকে আমাদের ফিরতে রাত হবে, ওরা বলেছিল রাত হবে। তো মোটামুটি কেমন লাগলো আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও। কালকেও আমরা অন্য বাস সার্ভিসের মাধ্যমে আরো দু একটা না, কালকেও প্রায় 4-5টা জায়গা আছে আমাদের ভিজিটে বেরোচ্ছি, তো সেগুলোও আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই জানিও। শেষ করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কমেন্ট সঙ্গে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইব তো আমার জন্য করতেই হবে, আমি প্রথমবার ভিডিওতে এসেছি, প্রথমবার আমি ভিডিও করছি সবার জন্য, আমি এতটা অভ্যস্ত নই ক্যামেরার সামনে আসলে, আমি ক্যামেরার পেছনেই থাকতে পারতেন। তো যাকে মোটামুটি সবাই সাবস্ক্রাইব করে দিও। ক্যামেরার সামনে অভ্যস্ত নয় ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স দিচ্ছি। কার কাছ থেকে শিখেছি বলো? যাকে সবাই ভালো থেকো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা।